স্বাগত আরও একবার বিরতির পরে সাথে আছে শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। ফিরছি আবার আলোচনায়। জনাব জহিরুল ইসলাম, আপনি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছিলেন। আমি জানতে চাইবো যে বর্তমানে ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে আপনার মনে হয়? আসলে দেখেন, ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি অনেকগুলি আছে, এমসি অনেকগুলি আছে বাংলাদেশে, এবং তারা অনেকে ভালো কাজও করছে। তো এখানে যে জিনিসটা দরকার, আমরা যেটা বিদেশে বা আশেপাশে দেশগুলোতে যেখানে দেখি, তাদের মধ্যে স্বচ্ছতা আরও অনেক বেশি। একটা ফান্ডের অ্যাসেট, নেট অ্যাসেট ভ্যালু কত, এটা যদি ডেইলি যদি দেখতে পারি, ঠিক আছে, এবং ওই ফান্ডে কি পোর্টফোলিওতে তার কি শেয়ার আছে, সেটা কিন্তু দেখার রাইট কিন্তু একজন ফান্ডে যারা ইনভেস্ট করবে তার কিন্তু আছে। এবং এই ট্রান্সপারেন্সিগুলো যদি এখানে করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে স্বচ্ছতা বা জবাবদিহিতা আরও বাড়বে। এবং সেক্ষেত্রে আরও যেটা উচিত যে ফান্ডটা ঠিকভাবে তারা ইউটিলাইজ করছে কিনা, যেখানে যে টাকাটুকু রাখা দরকার সেভাবে তারা রাখছে কিনা, এটা কিন্তু তদারকির আওতায় আরও কঠিনভাবে আনা উচিত। এবং যদি কোনো ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে তাদের কিন্তু শাস্তির আওতায় আনা উচিত। এবং এই স্বচ্ছতাগুলো যদি ঠিক থাকে এবং ফান্ডগুলো যদি আপনার ইয়ারলি যদি ভালো একটা লভ্যাংশ তারা যদি দিয়ে যেতে পারে, এবং সেটা তখন কিন্তু বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এবং তখন কিন্তু দেখবেন যে অনেকেই আপনার ইকুইটিজে ইনভেস্টমেন্ট না করে তারা তখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবে, বিকজ এটা কিন্তু সিকিউর এবং সেফ। রিটার্ন হয়তো অত বেশি হবে না, বাট তারা ইয়ারলি হয়তো বা 15 বা 20% একটা ভালো রিটার্ন তারা পেয়ে যায়। এবং অনেকে আছে যারা যে এই রিটার্নই তারা কিন্তু হ্যাপি বা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জন্য আসলে তদারকিটা আরও ভালোভাবে করা যায় কিনা এবং আরও স্বচ্ছতা এখানে তৈরি করা যায় কিনা, সেটা আমার মনে হয় যে দেখার বিষয় আছে। আচ্ছা, আরেকটা বিষয়, গত বছর আমরা দেখেছিলাম ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী যখন বোর্ড গঠন হয়, পরবর্তী সময়ে ডেরিভেটিভস মার্কেট এবং কমিউনিটি মার্কেট নিয়ে বেশ কিছু উদ্যোগ ছিল, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই উদ্যোগগুলো অনেকটাই স্লো গতিতে আগাচ্ছে। তো এই বিষয়টি জানতে চাইবো আপনার কাছে কি মনে হয়? আসলে দেখেন, আমাদের যেহেতু দুটি এক্সচেঞ্জে এখন ডিমিউচুয়ালাইজড হয়েছে, এবং এটা এখন তাকে প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে তাকে দাঁড়াইতে হয়, তাহলে তার কিন্তু ব্যবসা বাড়াইতে হবে। আর ব্যবসা বাড়ানোর জন্য বর্তমানে যে প্রোডাক্ট আছে, অনলি ইকুইটিজ আছে, সামান্য কিছু মিউচুয়াল ফান্ড আছে, অল্প খুবই নগণ্য দুই চারটা বন্ড আছে। তো তার বাইরে যদি মার্কেটকে আর ভালো বা বড় করতে হয়, বা এক্সচেঞ্জের আর্নিং যদি বাড়াইতে হয়, তাহলে তাকে প্রোডাক্ট আনতে হবে। সেই প্রোডাক্টটা কি আপনার ডেরিভেটিভস মার্কেট চালু করা। বাট যদিও এটা জটিল বিষয়, তাই না, এখানে আমাদের ইনভেস্টর যারা আছেন তারাও কিন্তু এই বিষয়ে অনেক কিছু তারা জানেন না। তো সেই জন্য এটা করতে হবে, বাট তার আগে কিন্তু এখানে অনেক কর্মশালা বা অনেক কিছু করার সুযোগ আছে। সেগুলো করে এক্সচেঞ্জ যদি আগায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি পারমিশন দেয়, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আস্তে আস্তে বিনিয়োগকারী ভাইরা ডাইভার্সিফিকেশনও যেতে পারবে এবং নতুন প্রোডাক্ট মার্কেট পাবে। বাট এটা একটু সময় লাগবে, আমার মনে হয় একটু সময় ধীরে ধীরে করাই বেটার। আচ্ছা, নতুন বছরে আপনি জানেন যে আমরা দুটি বছর দেখেছি যে পুঁজিবাজারের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল। তো আমি জানতে চাইবো যে দুটি বছর আমরা দেখেছি যে বেশ কিছু উত্থান পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখেছি। সেই জায়গা থেকে জানতে চাইবো যে আপনার কাছে মনে হয় বর্তমানে বিনিয়োগকারীদের অ্যাওয়ারনেসটা কোন পর্যায়ে রয়েছে? আমি বিনিয়োগকারী ভাইরা আসলে অনেক পেশেন্স নিয়েছিল। লাস্টে আমরা দেখেছি 14 সাল বা তার আগে 13 সালে খুব বেশি তারা যে এখানে ভালো কিছু পেয়েছে তা আমি দেখি না। বাট একটা জিনিস আমি বলি, বিনিয়োগকারী ভাইদের কিন্তু আসলে বিনিয়োগকারী ভাইদের কিন্তু কতগুলো বিষয় নজর দেওয়া উচিত। এই মার্কেটে ইনভেস্ট করার আগে তার কিন্তু কতগুলো জিনিস খেয়াল রাখা উচিত। এই মার্কেট রিস্কি মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট করলে তার লস করার সম্ভাবনা কিন্তু 100% আছে। তো সেগুলো মাথায় নিয়ে তাকে কিন্তু মার্কেটটা বুঝে কিন্তু ইনভেস্টমেন্টটা আসা উচিত। এবং আমি এই ব্যাপারে কয়েকটা কৌশলের কথা খালি একটু বলে রাখি, যেটা বিনিয়োগকারী ভাইদের আমার মনে হয় যে নতুন বছরে তাদের কিছুটা হেল্প করতেও পারে। প্রথম কথা হলো যে আমরা যে কোনো একটা মার্কেটে যখন ট্রেড হয়, যে কোনো শেয়ার বা সিকিউরিটিজ বা ইকুইটিজ যেটি আমরা বলি, সেই শেয়ারটা আমরা কখন কিনবো। যদি আপনি টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে একটা জিনিস মাথায় রাখা উচিত যে আপনার এই শেয়ারটা কি ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে। তো অবশ্যই আমরা এজ এ টেকনিক্যাল অনেকে এক্সপার্ট আছেন, তাদের কথা শুনি বা ওখান থেকে বলি যে আপনি ডাউন ট্রেন্ড যদি শেয়ার কিনেন, তাহলে কিন্তু সেখান থেকে প্রফিটের চান্স খুব একটা হয় না। এই জন্য ট্রেন্ডটা ফলো করা উচিত, এবং আপ ট্রেন্ডে অনেক সময় শেয়ার কিনলে প্রফিট হয়। এবং ট্রেন্ড আর প্যাটার্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এবং এই জন্য একটা কথাই আছে, ট্রেন্ড ইজ এ গুড ফ্রেন্ড। এই জন্য দেখতে হবে যে আপনি শুধুমাত্র পি রেশিওই দেখবেন, যে পি রেশিও রিজনেবল আছে, খুব কম আছে, এবং আমি এটা শেয়ার কিনে বসে থাকি, অনেক সময় সেটাতে কোনো কাজ হয় না, ঠিক আছে। এই জন্য মার্কেটে যে শেয়ারটা ট্রেড হচ্ছে, সেটা কি ট্রেন্ডে কি প্যাটার্নে ট্রেড হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট থিং। আর সেকেন্ডলি হলো আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা হলো যে গুজব, স্পেশালি আপনার রিউমার, সেটা আপনার পত্রিকার মাধ্যমে হতে পারে, অথবা এই যে আমি যে বসে আছি এখানে
ইলেকট্রনিক মিডিয়া, এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে অনেক কোম্পানি, আমি নাম বলবো না, এরকম হয়েছে, অনেক হয়েছে, তারা কিন্তু কর্পোরেট গেম বলে একটা কথা আছে, দেখা যাচ্ছে যে একটা নিউজ তারা দিবে, তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিউজটা কিন্তু দেখা যাচ্ছে ইস্যুয়ার জেনে যায় বা কিছু লোকজন জেনে যায়, এরকম হয় কিন্তু তারা হয়তো আগে থেকে এটার পজিশন, একটা কোম্পানি শেয়ারের পজিশন তারা নিয়ে নেয়, এবং তারা যখন নিউজটা যখন মার্কেটে দিয়ে দেয় ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, তখন দেখা যাচ্ছে যে সাধারণ বিনিয়োগকারী যারা, তখন তারা ঝাঁপায় পড়ে, ঠিক আছে, এবং তারা তখন শেয়ারটা কিনে। বাট ওই সময়টা দেখা যাচ্ছে যে ওই দেখা যাচ্ছে যে যারা বড় ইনভেস্টর বা যারা আগে নিউজটা জানতো, তখন তারা কিন্তু শেয়ার অফলোড করে দেয়। এবং জীবন আমি যেটা দেখেছি, কখনোই আপনার নিউজ ডিসকাউন্ট হওয়ার পরে কোনোভাবেই কিন্তু শেয়ারের প্রাইস আমি বাড়তে খুব কমই দেখেছি। অলওয়েজ 99.9% দেখা যায় শেয়ারের দাম তখন পড়ে যায়। এই জন্য কখনোই আপনার এই নিউজে শেয়ার আমার মনে হয় কিনা ঠিক না। আপনি যদি শেয়ার কিনতে হয়, যখন বড় স্টেক হোল্ডার যারা, তারা যখন শেয়ার কিনবে, আপনি তাদের সাথে শেয়ার কিনতে পারেন, তখন কিন্তু আপনি গেইনার বা প্রফিট এখানে করতে পারবেন। এবং এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। অবশ্যই কর্পোরেট গেমে যদি আপনি সামিল হয়ে যান ওইভাবে, পরবর্তীতে যে তখন কিন্তু আপনি লুজার হবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিনিয়োগকারীরা শর্ট খুব সহজেই প্রফিট টেকিং টেন্ডেন্সিটা তাদের মধ্যে দেখা যায়। এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে কি মনে হয় যে লং টার্ম ঠিক না? অনেকে দেখা যাচ্ছে আপনার জাস্ট আপনি আজকে শেয়ার কিনলো, থার্ড ডেতে গিয়ে দেখা যায় সে আপনার বিক্রি করে দিচ্ছে। তারা এটা অনেক সময় কিন্তু এটা কাম্য না। আমরা এটা আসলে এই ট্রেডিংটা দরকার না। আবার অনেকে আছে শুধুমাত্র ওই ডেইলি সে ট্রেড করতে চায়, যেটাকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং বলি। এটা আসলে আমার মনে হয় যে ইন্ট্রাডে ট্রেডিং করে খুব কম রিটেল ইনভেস্টরই কিন্তু এখানে প্রফিট করতে পারে। এবং আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আমি আপনার থেকেই, সেটা হলো যে ম্যাক্সিমাম লস বা লুজার কিন্তু রিটেল ইনভেস্টররাই করে, কিন্তু খুব কমই আমরা দেখি যে রিটেল ইনভেস্টর এভাবে লাভ করে। তো সেই জন্য আপনি যেন সিকিউর থাকেন, সেই জন্য আপনার ফান্ডটা আপনাকে সুরক্ষা দিতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা বলি, সাপোজ একটা শেয়ার সে কিনলো, হয়তো একটা পোর্টফোলিও সাজাবে, সে 8টা বা 10টা সিকিউরিটিজ বা সিকিউরিটিজ এখানে কিনেছে। এখন এমন হতে পারে এখানে 2টা তাকে শেয়ার হতে পারে, তাকে সেল করে দিতে হতে পারে, ঠিক আছে, হয়তো বা যে রেটে সে কিনলো, সাপোজ সে 12 টাকায় কিনেছে, স্টকটা কিনেছে। আসলে সময় স্বল্পতার জন্য আমরা এগোতে পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুনে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা হয়তো বা নেক্সট কোন একটা দিন আমরা এই বিষয়ে বিনিয়োগকারী ভাইদেরকে অ্যাডভাইস দিতে পারবো বলে মনে করি। নিচে একটি সংবাদ বিরতি, সাথেই থাকবেন।